নমস্কার প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে তৃণমূল এবং বিজেপি দুটো রাজনৈতিক দলের অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনে খুব বেশি দেরি নেই, খুব বেশি হলে আমরা নির্বাচন থেকে মেরে কেটে 2-2.5 মাস পেছনে আছি। এসআইআর এর কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে। মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এসআইআর কাজ সম্পূর্ণ হবে এবং ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এটার একটা ধারণা কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। আর যদি সেটা হয় তাহলে পাকাপাকিভাবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাওয়া। যদিও বঙ্গ রাজনীতিতে বেশ কিছুদিন আগে থেকেই নির্বাচনের বাদ্যি বাজিয়ে দিয়েছে বিশেষ করে তৃণমূল কংগ্রেস, এবং প্রধান বিরোধী দল না হয়েও কেমন যেন প্রধান বিরোধী দলের জায়গা দখল করে নিয়ে সিপিআইএম পার্টি নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে তাদের প্রচারের গতি প্রকৃতি থেকে, সেটাই কিন্তু মনে হচ্ছে। এখন যে কথা বলছিলাম, এবারকার বিধানসভা নির্বাচন কিন্তু অন্য আর 5টা বিধানসভার মতো নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াই ছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে। 2021 সালেও একটা বড় লড়াই ছিল কে কতগুলো বেশি আসন পাবে লোকসভা নির্বাচনে সেই বিষয় নিয়ে। এবং তার আগে পঞ্চায়েত নির্বাচনে এই লড়াইটা এরকমই ছিল, বিশেষ করে তৃণমূল এবং বিজেপি, যে কতগুলো পঞ্চায়েত সমিতি, কতগুলো জেলা পরিষদ, কোন রাজনৈতিক দল বেশি দখল করতে পারে, বিজেপি না তৃণমূল। কারণ সেই সময় বিজেপির প্রতি একটা মানুষের আস্থা তখনো পর্যন্ত ছিল, আর তৃণমূলের প্রতি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস অনেকদিন আগে থেকেই কমে গেছে। কারণ তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করতে গিয়ে মানুষের মাথায় যে সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে তৃণমূলের প্রতি মানুষ ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ মানুষগুলো বিজেপির উপরে খানিকটা আস্থা ভরসা রেখেছিল, কিন্তু মানুষের আস্থা ভরসা বিশ্বাস পুরোটাই বিজেপি হারিয়েছে। মানুষ বিজেপির উপরে আর ভরসা করতে পারছে না, কারণ মানুষ আশা করেছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যে সমস্যাগুলো রয়েছে, যে কারণে মানুষ, যে অভিযোগ রয়েছে, ভ্রান্ত নীতি গ্রহণ করা বলেন, দুর্নীতির অভিযোগ বলেন, এই কারণে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত মানুষরা তারা বিজেপিকে ভরসা করেছিল। এই কারণে যেহেতু প্রধান বিরোধী দল, তারা বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে শাসকের বিরুদ্ধে ধারাবাহিক কঠিন লড়াই সংগ্রাম করবে এবং তৃণমূলকে বাধ্য করবে মানুষের দুর্দশা মোচনের নীতি গ্রহণ করতে। সে কাজটা করতে তারা ব্যর্থ হয়েছে, আর সেই জায়গাটা দখল করে নিয়েছে সিপিআইএম পার্টি। স্বাভাবিকভাবেই সিপিআইএম পার্টির পেছনে মানুষ ধীরে ধীরে ভিড় জমাচ্ছে। যেখানে মিটিং মিছিল হচ্ছে মানুষ উপচে পড়ছে সিপিআইএম পার্টির। মীনাক্ষী, শতরূপ, মোহাম্মদ সেলিম, আভাস রায় চৌধুরী, সুজন চক্রবর্তী, দীপশিতা ধর, এরা যেখানেই মিটিং মিছিলে যাচ্ছে মানুষ কেমন যেন উপড়ে পড়ছে। ওই সভাস্থলগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ এত পরিমাণে উপস্থিত হচ্ছে। এখন বিষয় হচ্ছে, যে কথায় আমি ছিলাম সেটা হচ্ছে, এই নির্বাচনটা হচ্ছে একটা বিশেষ আঙ্গিকে। সেটা হচ্ছে, এটা আর ক্ষমতায় টিকে থাকার লড়াই নয়, তৃণমূল এবং বিজেপির কাছে এটা হয়েছে অস্তিত্ব রক্ষার লড়াই। এখন কেন অস্তিত্ব রক্ষার লড়াই বললাম? দেখুন, তৃণমূল কংগ্রেস, তাদের উপর থেকে মানুষের আস্থা ভরসা বিশ্বাস এগুলো তো উঠে গেছে। মানুষ স্বাভাবিকভাবে তৃণমূলকে আর ক্ষমতায় দেখতে চাইছে না, এরকম একটা ধারণা কিন্তু তৈরি হয়েছে মানুষের মধ্যে। রাজনৈতিক মহলে এই কথা কিন্তু উঠে আসছে। আপনি বাসে, ট্রামে, হাটে বাজারে যেখানেই যান, কান পাতলে শোনা যায় যে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তৃণমূলকে আর চাইছে না। এক্ষেত্রে তাহলে তৃণমূলের ক্ষমতায় টিকে থাকার বিষয়টা বড় নয়, তৃণমূলের বড় বিষয়টা হচ্ছে এবার অস্তিত্ব টিকিয়ে রাখার বিষয়। কেন এই কথা বললাম? যদি তৃণমূল কংগ্রেস এবার ক্ষমতায় ফিরতে না পারে বা ক্ষমতা পুনর্দখল করতে না পারে, গায়ের জোরে হোক আর যে কারণেই হোক, তাহলে পরে কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরের দিন আপনি লিখে রাখুন, তৃণমূল দলটার পাঠ পশ্চিমবঙ্গ থেকে চুকে যাবে, দলটাই উঠে যাবে। নির্বাচনের ফলাফলের ঘোষণার পর আগামী 15 দিনের মধ্যে এই দলে তৃণমূলের প্রদীপে তেল দিয়ে বাতি ধরাবার লোক খুঁজে পাওয়া যাবে না। যে তৃণমূলে যে প্রদীপটা নিভে গেল, সেই প্রদীপে একটু তেল দিয়ে আবার প্রদীপটা জ্বালিয়ে দেবে, সেই প্রদীপে সলতে আগুন ধরাবার লোক পর্যন্ত থাকবে না, প্রদীপ জ্বালাবার লোক পর্যন্ত থাকবে না, আপনি লিখে নেবেন।
লিখে রাখতে পারেন, আজকে 30শে ডিসেম্বর জানুয়ারি 2026। আর তাহলে বিজেপি কি হবে? আর বিজেপিও যদি এবার ক্ষমতায় আর ফিরতে না পারে, তাহলে পরে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে তাদের পাট চুকে যাওয়া, একদম তারা পাটতাড়ি গুটিয়ে এখান থেকে মানে ঘটিবাটি সমস্ত গুটিয়ে একটা থলের মধ্যে ভরে বা বোচকায় ভরে কাঁধে করে নিয়ে ওই যে অবজারভার যেই বিজেপির নেতা আসুক বাইরে থেকে তার কাঁধে করে নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ বিজেপির অস্তিত্ব এখানে আর থাকবে না, পাটতাড়ি গুটিয়ে চলে যাবে। ওই যে যেটা কলকাতার যে বড় বাজারের কিছু মানুষ আছে, বড় বাজারের পার্টি হিসেবে পরিচিত ছিল একটা সময়, আবার সেই দিকেই চলে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বিজেপির পার্ট, বঙ্গ বিজেপির পার্ট চুকে যাবে। আপনি লিখে রাখতে পারেন যদি বিজেপি ক্ষমতায় আবার না আসতে পারে। সেই কারণেই কিন্তু এবার এই লড়াইটা, এই 26-এর বিধানসভা নির্বাচনটা একটু 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 ভিন্ন হতে চলেছে। আচ্ছা, বিজেপি ক্ষমতায় না আসার কারণটা কি? বিজেপি ক্ষমতায় না আসার এইটাই কারণ যে হচ্ছে তাদের একদম গ্রাসরুট লেভেলের সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে। সেটা আমরা দেখতে পেলাম এই এসআইআর কে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় তারা হচ্ছে BLA 2 দিতেই পারেনি, লোকই খুঁজে পায়নি। আর এটা কেন হলো? এটা হওয়ার তো কারণ আছে। ওই যে কথা প্রথম বলছিলাম যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির কারণে রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষ, কি উচ্চবিত্ত, কি নিম্নবিত্ত, কি মধ্যবিত্ত, এই সমস্ত অংশের মানুষ তারা ক্ষতিগ্রস্ত। এবং ভ্রান্তনীতি গ্রহণ করে চলার কারণে, ভ্রান্তনীতি গ্রহণ করে সরকার পরিচালনা করবার কারণে রাজ্যের মানুষের মাথায় এক সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলা চলে, ভ্রান্তনীতি গ্রহণ করে সরকার পরিচালনা এবং যে দুর্নীতির অভিযোগ, এই কারণে ক্ষতিগ্রস্ত সংকটাপন্ন মানুষগুলো তারা শাসক দল তৃণমূলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, মনে প্রাণে আর তৃণমূলকে চাইছে না। সেটা সিপিএম পার্টির মিছিল মিটিংকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। কারণ সিপিএম পার্টির মিছিল মিটিংয়ে যে মানুষ হাজির হচ্ছে, এরা তো ভিন রাজ্যের থেকে বা ভিন গ্রহ থেকে আসছে না, এই রাজ্যেরই মানুষ যারা বিজেপি এবং তৃণমূলকে সমর্থন করতে একটা সময়ে। সেই মানুষগুলোই দুটো দল ত্যাগ করে হচ্ছে সিপিএম এর সঙ্গে যুক্ত হতে যুক্ত হচ্ছে, যার ফলে বিরোধী দলের জায়গাটা প্রায় দখল করে নিয়েছে সিপিআইএম পার্টি। তাহলে বিজেপি, ওই যে কথা বলছিলাম যে শাসক দলের বিরুদ্ধে সমর্থন প্রত্যাহার মানুষগুলো তারা একটা সময় বিজেপির উপরে আশা রেখেছিল এই কারণেই যে তৃণমূল কংগ্রেসের যে নীতির কারণে, যে দুর্নীতির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে বাধ্য করবে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তাদের নীতি পরিবর্তনের লক্ষ্য, মানুষের প্রাত্যহিক জীবনের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে নীতি গ্রহণ পরিবর্তন করতে বাধ্য করাবে তৃণমূলকে, সরকারকে সঠিক নীতি গ্রহণ করতে বাধ্য করাবে। এবং দুর্নীতিতে অভিযুক্ত যে সমস্ত মানুষ, যাদের কারণেই হচ্ছে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত, সেই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে একটি গঠনমূলক শাস্তির ব্যবস্থা করতে সহায়ক হবে এই বিজেপি। কারণ বিজেপি তো সরকার পরিচালনা করছে কেন্দ্রের, আর কেন্দ্রের সরকারেই রয়েছে সিবিআই এবং ইডি, আর দুর্নীতির অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতি তদন্ত করছে সিবিআই এবং ইডি। দুর্নীতি তদন্তের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ব্যর্থ সিবিআই এবং ইডি, এটা রাজ্যের মানুষ কিন্তু লক্ষ্য করছে। স্বাভাবিকভাবেই ইডি পরিচালনা করে কেন্দ্রের সরকার এবং সিবিআইও পরিচালনা করে কেন্দ্রের সরকার। সিবিআই, যেটা জানা যায়, প্রধানমন্ত্রীর হাতে থাকে সিবিআই দপ্তরের সমস্ত কিছু, এবং ইডি চলে অর্থমন্ত্রক মারফত। স্বাভাবিকভাবেই সিবিআই এবং ইডি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে বিজেপির প্রতিও রাজ্যের মানুষ ব্যাপক পরিমাণে ক্ষুব্ধ। সেই কারণেই বিজেপির উপর থেকেও মানুষ আর আশা ভরসা রাখতে চাইছে না। অন্যদিকে দুর্নীতি তদন্ত আপনি ছেড়ে দেন, যে নীতি গ্রহণ করে বিজেপি চলছে, তৃণমূল চলছে, সেই নীতির বিরুদ্ধে বিজেপি আন্দোলন করতে পারেনি, লড়াই করতে পারেনি, বিজেপি ব্যর্থ। আর সেই ব্যর্থতা ঢাকতে গিয়ে বিজেপি কি করলো? বিজেপি করলো মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া, যেটা পশ্চিমবঙ্গে ছিল না। 2011 সালের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার মতো কোনো শক্তি পশ্চিমবঙ্গে ছিল না। 2011 সালে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হলো, রাজ্যে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার গঠন হলো, তারপর ধীরে 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 বিজেপি পশ্চিমবঙ্গে তাদের বাসা বাঁধতে শুরু করলো, এবং আরএসএস, সেই আরএসএস দ্বারাই তো বিজেপি পরিচালিত হয়, আরএসএসও শক্তি বৃদ্ধি করতে শুরু করলো পশ্চিমবঙ্গে। আজকে তারা ব্যাপক পরিমাণে শক্তি বৃদ্ধি করে চলেছে, আর সেই সঙ্গে সঙ্গে বিজেপিও শক্তি বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গে।
আর এই শক্তি বৃদ্ধি করে আরএসএস এর প্রেসক্রিপশন মেনে বিজেপি চলতে গিয়ে, যেটা বামপন্থীদের অভিযোগ, ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করে দিল। বিশেষ করে হিন্দু মুসলমানের রাজনীতি করে, যে পশ্চিমবঙ্গে 2011 সালের আগে পর্যন্ত একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, হিন্দুর সঙ্গে মুসলিমের একটা ভ্রাতৃত্ববোধ, মুসলিমের সঙ্গে হিন্দুর একটা ভ্রাতৃত্ববোধ, একে অপরের সঙ্গে একটি মেলবন্ধন ছিল, সেই জায়গাটাকে ভেঙে চুরমার করে দিল। চুরমার করে দিয়ে একটি বিভাজনের রাজনীতি করতে গিয়ে তৈরি করে দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করলো। শুধু কি হিন্দু মুসলিমের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করা, মানুষের বিভাজন তৈরি করা হিন্দু মুসলমানের মধ্যে, তা কিন্তু নয়। ধীরে ধীরে যে কথাটা বলে বিজেপি উচ্চ বর্ণীয় হিন্দুদের জন্য, নিম্ন বর্ণের হিন্দুদের জন্য বিজেপি কাজ করে না, তার একটা কিন্তু প্রমাণ, কিন্তু যে অভিযোগটা, সেই কিন্তু তার লক্ষণ কিন্তু একটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। সেটা হচ্ছে কোথায়? ঠাকুরনগরে। ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের 99% লোক তো হিন্দু সম্প্রদায়ের, 99.99% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক, যারা মতুয়া ধর্মাবলম্বী। সেই মতুয়াদের মধ্যে, অর্থাৎ হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া, শান্তনু ঠাকুরকে দিয়ে একটা বিভাজন, একটা ভাগ করা, একটা গোষ্ঠীকে শান্তনু ঠাকুরের দিকে নিয়ে আসা, যেটা বিজেপি করেছে বলে মনে করা হয়। আর একদিকে যারা বিজেপিকে জায়গা করে দিয়েছে, আরএসএস কে পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে, সেই তৃণমূল কংগ্রেস, তারা আর একটা হচ্ছে ভাগ তৈরি করে দেওয়া, বিভাজন তৈরি করে দেওয়া। আপনারা কিছুদিন আগেও দেখলেন ঠাকুরনগরে মতুয়াদের দুটো গোষ্ঠী তৈরি করে তাদের মধ্যে হাতাহাতি, মারামারি তৈরি করে দেওয়া, অর্থাৎ মানসিক দূরত্ব, বিভাজন তৈরি করে দেওয়া হিন্দুদের মধ্যেও। একদিকে হিন্দু মুসলিমের মধ্যে মানসিক দূরত্ব, হিন্দু মুসলিমের বিভাজন তৈরি করা, অন্যদিকে হিন্দুদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীতে বিভাজন তৈরি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে বঙ্গ বিজেপি, হচ্ছে আরএসএস এর প্রেসক্রিপশন মেনে, যেটা অভিযোগ বামপন্থীদের। এবং মানুষ এটা থেকে ধীরে ধীরে বুঝতে পারলো যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের দুর্নীতি, তাদের ভ্রান্ত নীতি, যে অভিযোগগুলো রয়েছে, এর বিরুদ্ধে মানুষ ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিগ্রস্ত মানুষদের কল্যাণে বিজেপি কিছু করতে না পেরে তাদের ব্যর্থতা ঢাকবার জন্যে তারা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করতে চাইলো। মানুষ এটা ধরে ফেলেছে। মানুষ ধরে ফেলে বুঝলো ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মানুষের বিভাজন, এটা কোনোভাবেই একটি সমাজ ব্যবস্থা হচ্ছে গড়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে না। একটি সুন্দর সমাজ, কর্মসংস্থান, শিল্প কলকারখানা গঠন, নারী সুরক্ষা থেকে শুরু করে বেকারের কর্মসংস্থান, কোনো কিছু হতে পারে না ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে। সেই কারণেই বিজেপির উপর থেকে মানুষ হচ্ছে সমর্থন প্রত্যাহার করে নিল। আর যেটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটি নির্বাচনে সিপিআইএম পার্টির মিছিল মিটিংয়ে হচ্ছে মানুষের ভিড় উপচে পড়ছে। কোথাও যেন গিয়ে এটাই প্রমাণ করছে, এই মানুষের উপস্থিতি এটাই জানান দিচ্ছে 2026 সালে বিজেপিকে হারিয়ে হচ্ছে বামপন্থীরা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। আর যদি এটা হয়, তাহলে বিজেপি তৃতীয় শক্তি নয়, চতুর্থ শক্তিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এবার যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে, যে কথায় ছিলাম আবার সেই কথায় আসি, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির পার্ট চুকে যাবে। আপনি লিখে রাখুন আজকের ডেট দিয়ে, নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কথা বলছি, আজকে 30/1/2026, আপনি লিখে রাখুন, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে যদি এবার ক্ষমতায় আসতে না পারে। আর ক্ষমতায় আসাটা দুঃসাধ্য ব্যাপার বিজেপির ক্ষেত্রে, কারণ বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে তৃণমূলও যদি ক্ষমতায় ফিরতে না পারে, তৃণমূল দলটাও নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরের দিন থেকে তৃণমূল দলটা ভেঙে চুরমার হয়ে যাবে, প্রদীপ জ্বালাবার লোক থাকবে না। এই দুটো রাজনৈতিক দলের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। যদি কোনো একটি দল, যে দলটি ক্ষমতাচ্যুত হবে, সেই দলের পাঁট চুকে যাবে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপি সরকারে না আসতে, বিজেপি না আসতে পারলে বিজেপির পাট চুকে গেল। তৃণমূল যদি ক্ষমতায় আসতে না ফিরতে পারে, তৃণমূলও পাট চুকে গেল পশ্চিমবঙ্গ থেকে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে চলেছে সিপিআইএম পার্টির নেতৃত্বাধীন। যদি জোট তৈরি হয়, তাহলে তারা সরকার গড়ে ফেলতে পারে। আর যদি জোট না হয়, প্রধান বিরোধী দলের হচ্ছে মর্যাদা কেড়ে নিতে চলেছে সিপিআইএম পার্টি। আর রাজ্যের মানুষ সিপিআইএম পার্টিকে সেই লক্ষ্যেই শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। এটাই ছিল আজকের আমার এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি শেয়ার করবার প্রয়োজন আছে, প্রচুর পরিমাণে শেয়ার করে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আর এখনো পর্যন্ত যিনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বা যিনি প্রথম দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে এগিয়ে যেতে সহায়তা করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।